আগের ক্লাসে আমরা কাশ্মীর মণিপুরের ভারতের অন্তর্ভুক্তি কিভাবে হলো তা দেখেছিলাম। আর আজকে ক্লাসে হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি। তো ফার্স্ট আমি গল্পের আকারে বুঝিয়ে দিচ্ছি, দেন বই থেকে পড়ব। ওকে, তো হায়দ্রাবাদের রাজা কে ছিলেন? হায়দ্রাবাদের রাজা ছিলেন মীর ওসমান আলী খান। মীর ওসমান আলী খান, যার উপাধি, ইনি কিন্তু একজন মুসলিম রাজা ছিলেন এবং এনার উপাধি নিজাম, সেজন্য আমরা মীর ওসমান আলী খানকে নিজাম হিসেবেই চিনে থাকি। তো হায়দ্রাবাদ এটি ছিল দক্ষিণ ভারতের সবথেকে বড় একটা দেশীয় রাজ্য, যেখানকার রাজা ছিলেন একজন মুসলিম। নিজাম নামক তার উপাধি, তিনি নিজাম নামক একটি উপাধি পেয়েছিলেন। এই হায়দ্রাবাদ রাজ্যটিতে 85% হিন্দুরা থাকতো এবং 15% মুসলিমেরা থাকতো। এখানে একটু ভুল লেখা হয়েছে, ঠিক করে নিন। বা নিজামের একটি রাজাকার বাহিনী ছিল। রাজাকার বাহিনীর কাজ কি ছিল? সাম্প্রদায়িক দাঙ্গা বাহিনী, উগ্র সশস্ত্র, এদের হাতে অস্ত্র থাকতো, একটা দাঙ্গা বাহিনী। এরা কিন্তু হিন্দুদের ওপর অত্যাচার করত। এই রাজাকার বাহিনী প্রচুর পরিমাণে অত্যাচার চালাতো, লুণ্ঠন চালাতো। তারপরে হায়দ্রাবাদকে 1948 সালে 13ই সেপ্টেম্বর পুরো পুলিশ দ্বারা কিন্তু পুরো হায়দ্রাবাদ রাজ্যটিকে পুরোটাকে কিন্তু ঘেরাও করে দেওয়া হয়, যে ঘটনাটি অপারেশন পলো নামে পরিচিত। অপারেশন পলো এর কারণে তারপরে আমি শর্টকাটে বোঝাচ্ছি, তারপরে 1948 খ্রিস্টাব্দেরই 13ই সেপ্টেম্বর, 13ই সেপ্টেম্বর তো পুরোপুরি ঘেরাও করে দেওয়া হলো, যেটা অপারেশন পলো বলা হয়ে থাকে। এবং 17ই সেপ্টেম্বর, ঠিক 4 দিন পর 17ই সেপ্টেম্বর হায়দ্রাবাদ কিন্তু ওই পুলিশ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এবার সাময়িক নেতৃত্ব, এই যে পুলিশ বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? জেনারেল জয়ন্তনাথ। আর এই পরিকল্পনাটা গ্রহণ করেছিল সর্দার বল্লভভাই প্যাটেল। এটাই হায়দ্রাবাদের কাহিনী। এবার দেখি বইতে কি, শর্টকাটে। ওকে, তো এখান থেকে ইম্পর্টেন্ট যেটা, হায়দ্রাবাদের রাজা ছিলেন নিজাম মীর ওসমান আলী খান। এবং হায়দ্রাবাদে অপারেশন পোলো কত সালে হয়েছিল? অপারেশন পোলো হয়েছিল কিন্তু কোথায় হয়েছিল? হায়দ্রাবাদে। আর কত সালে হয়েছিল বা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1948 খ্রিস্টাব্দে 13 সেপ্টেম্বর। আর এখানে যে উগ্রপন্থী যে বাহিনীটি ছিল হায়দ্রাবাদে, সেই বাহিনীটির নাম কি? রাজাকার বাহিনী। এটা কার দ্বারা পরিচালিত হতো? নিজামের দ্বারা। আর হায়দ্রাবাদ কত খ্রিস্টাব্দে আত্মসমর্পণ করে এবং কত খ্রিস্টাব্দে আত্মসমর্পণ? তাহলে 1948 খ্রিস্টাব্দে 17 সেপ্টেম্বর। এবার বইতে দেখা যায় হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্তি। ভৌগোলিকভাবে ভারতীয় ভূখণ্ড হায়দ্রাবাদের উপস্থিতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। প্রায় 82,000 বর্গমাইলের অধিক আয়তন বিশিষ্ট হায়দ্রাবাদের উত্তরে মধ্যপ্রদেশ, পূর্ব ও দক্ষিণে মাদ্রাজ এবং পশ্চিমে মুম্বাই দ্বারা পরিবেষ্টিত ছিল। তাহলে উত্তরে মধ্যপ্রদেশ, পূর্ব ও দক্ষিণে রয়েছে মাদ্রাজ এবং পশ্চিমে রয়েছে মুম্বাই। এগুলো দ্বারা হায়দ্রাবাদ রাজ্যটি পরিবেষ্টিত ছিল, মানে ঘেরাও বলতে পারো, ঘেরাও ছিল। আর জনগণ ছিল কত? 60 মিলিয়ন। হায়দ্রাবাদের জনগণের 85% বেশি ছিল হিন্দু জনগণ। 85% বেশি কিন্তু হিন্দু জনগণ ছিল। এবং 1947 খ্রিস্টাব্দে 3 জুন মাউন্ট ব্যাটেন পরিকল্পনা ঘোষণার পরে হায়দ্রাবাদের শাসক নিজাম মীর ওসমান আলী খান একটি ফরমান জারি করে বলেছিলেন, তিনি ভারত কিংবা পাকিস্তানের গণপরিষদে হায়দ্রাবাদকে প্রতিনিধি প্রেরণ করবে না এবং হায়দ্রাবাদ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে অস্তিত্ব বজায় রাখবে। মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কত সালে তাহলে হয়েছিল? 1947 খ্রিস্টাব্দে 3 জুন। মাউন্ট ব্যাটেন পরিকল্পনায় তিনি কিন্তু এটা বলেছেন যে হায়দ্রাবাদ যে রাজ্যটি বা রাষ্ট্রটি, এটাকে তিনি স্বাধীন রাষ্ট্র হিসেবে রাখবে, কোনো পাকিস্তান বা ভারতের কারোর সাথে কিন্তু যুক্ত হতে চাইছে না। নিজাম ও মাউন্ট ব্যাটেনের আলোচনা। 1947 খ্রিস্টাব্দে 11ই জুলাই নিজাম দিল্লিতে লর্ড মাউন্ট ব্যাটেনের নিকট প্রতিনিধি প্রেরণ করেন। 3টি বিষয়কে কেন্দ্র করে মাউন্ট ব্যাটেন ও নিজামের প্রতিনিধিদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। যথা নীতিগুলো দেখো, 3টি বিষয়গুলো দেখো। ফার্স্ট, নিজামের নিকট বেরার হস্তান্তর, হায়দ্রাবাদকে ডোমিনিয়নের মর্যাদা প্রদান এবং ভারতীয় ইউনিয়নে হায়দ্রাবাদের অন্তর্ভুক্তি। কিন্তু মাউন্ট ব্যাটেনের পক্ষ থেকে বলা হয় যে বেরার হস্তান্তর বা ডোমিনিয়নের মর্যাদা প্রদান সম্ভব নয়। এমনকি ভারতীয় ইউনিয়নে হায়দ্রাবাদের অন্তর্ভুক্তির পূর্বে নিজামের সঙ্গে কোনো স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর করাও কিন্তু হবে না। আগে অন্তর্ভুক্ত হয়ে যাক, তারপরে চুক্তি স্বাক্ষরিত হবে, এর আগে কিন্তু কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না। এমন সময় মাউন্ট ব্যাটেন আশা করেছিল নিজাম ভারতের অন্তর্ভুক্ত হবে, কিন্তু নিজাম সেই বিষয়ে সম্পূর্ণ অসম্মতি প্রকাশ। আচ্ছা, এরপর
নিজামের কার্যকলাপ। রাজ্যের জনগণ বা ভারতের কোনো আবেদন কর্ণপাত না করে নিজাম হায়দ্রাবাদে নিজ স্বাতন্ত্র্য প্রতিষ্ঠার জন্য কতকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন 1, ব্রিটিশ সাম্রাজ্যবাদী রাষ্ট্রের স্বীকৃতি লাভ এবং জাতিসমূহের কমনওয়েলথে ডোমিনিয়নের মর্যাদা লাভের প্রতি। মসলিস ইত্তেহাদ উল মুসলিমিন নামে এক উগ্র সাম্প্রদায়িক ও ভারত বিদেশি সংস্থার প্রধান কাসিম রেজভির সঙ্গে নিজাম ঘনিষ্ঠ সম্পর্ক। রেজভির নেতৃত্বে রাজাকার নামক একটি উগ্র সাম্প্রদায়িক সশস্ত্র বাহিনী গড়ে তোলে। তাহলে এই যে রাজাকার বাহিনী কার নেতৃত্বে গড়ে উঠেছিল? রেজভির নেতৃত্বে। কোন বাহিনী? রাজাকার বাহিনী। কোথায় গড়ে উঠেছিল? হায়দ্রাবাদ। পাকিস্তান থেকে অস্ত্রশস্ত্র আনতে শুরু করেন এবং রেজভির নেতৃত্বে মুসলিম জনগণকে জেহাদ ঘোষণার আহ্বান। হায়দ্রাবাদের সমস্যাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য নিজাম ভারতের বিরুদ্ধে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে অভিযোগ যায়। হায়দ্রাবাদে ভারতীয়দের প্রতিনিধি জেনারেল কে এম মুন্সি কোনো বাসভবন বা অফিস প্রদান করা হয়নি। এই মুন্সিকে কিন্তু কোনো রকম কোনো বাসভবন বা অফিস প্রদান করা হয়নি। তিনি হায়দ্রাবাদ ভারতীয় আর্মির বাসস্থানে থাকেন। নিজাম পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতের বিরুদ্ধে নিজামের সুরক্ষার জন্য জিন্নাহ 20 কোটি টাকা ঋণ। তাহলে জিন্নাহ কত কোটি টাকা ঋণ প্রদান করেছিল? 20 কোটি। হায়দ্রাবাদ থেকে ভারতের সকল মূল্যবান ধাতু রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করে হায়দ্রাবাদে ভারতীয় মুদ্রাকে নিষিদ্ধ বলে ঘোষণা। স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষর। বিভিন্ন বিষয়ে মতানৈক্য থাকা সত্ত্বেও 1947 খ্রিস্টাব্দে 29 নভেম্বর নিজাম ও ভারত সরকারের মধ্যে একটি স্থিতাবস্থা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটি 1 বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে। তাহলে স্থিতাবস্থা চুক্তি কতদিনের জন্য স্বাক্ষরিত হয়েছিল? 1 বছরের জন্য বা 365 দিনের জন্য। নিজামের উদ্দেশ্য ছিল সেই চুক্তির ফলে হায়দ্রাবাদ থেকে ভারতীয় সেনার প্রত্যাবর্তন হবে এবং হায়দ্রাবাদ স্বাধীন বজায় রাখতে পারবে। লর্ড মাউন্টব্যাটেন আশা করেছিলেন চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এই যে চুক্তি হয়েছিল, লর্ড মাউন্টব্যাটেন আশা করেছিল যে চুক্তির মেয়াদ তো 1 বছর শেষ হওয়ার আগেই হয়তো হায়দ্রাবাদ ভারতের অন্তর্ভুক্ত জরুরিতে স্বাক্ষরিত করে নেবে। জওহরলাল নেহরু মনে করেছিলেন যে চুক্তির ফলে অন্তত 1 বছরের জন্য সাম্প্রদায়িক শান্তি ফিরে আসবে। এই যে সাম্প্রদায়িক একটা হিন্দু মুসলিমের যে সাম্প্রদায়িক বিভেদ, 1 বছরের জন্য হলেও শান্তি একটা ফিরে আসবে। কিন্তু শেষ পর্যন্ত এই চুক্তি সফলতা অর্জন করতে পারেনি, কেননা নিজাম এই চুক্তি মানতে রাজি ছিলেন। রেজভি এবং প্যাটেলের সাক্ষাৎ। কাসিম রেজভি দিল্লিতে সর্দার বল্লভভাই প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করেন। কোথায় সাক্ষাৎ হয়েছিল? দিল্লিতে। কার সাথে? সর্দার বল্লভ প্যাটেলের সাথে। কাসিম প্যাটেলকে বলেছিলেন হায়দ্রাবাদ কোনো অবস্থাতেই স্বাধীনতা সমর্পণ করবে না এবং ভারত সরকার যদি হায়দ্রাবাদে গণভোটের জন্য কোনো প্রচেষ্টা চালায় তাহলে রাজাকার বাহিনী তলোয়ারি হবে শেষ বিচারক। মানে কাসিম ধমকি দিয়ে দিচ্ছে যে রাজাকার হায়দ্রাবাদ কোনো অবস্থাতেই কারোর সাথে জয়েন্ট হবে না, সে স্বাধীনই থাকবে। আর যদি ভারত সরকার হায়দ্রাবাদে গণভোটের কোনো প্রচেষ্টা চালায়, যে জনগণ তো 85% তো হিন্দুই রয়েছে, তাহলে হিন্দুরা তো নিশ্চয়ই ভারতের সাথে যোগদান হতে চাইবে, তাই না? কিন্তু এখানকার রাজা কে ছিল? রাজা মুসলিম ছিল। সেই জন্য বলছে যদি এখানে গণভোট কেউ চালাতে চায় তাহলে কিন্তু রাজাকার বাহিনী তাকে কিন্তু খতম কিভাবে? তলোয়ারের। আবার 1948 খ্রিস্টাব্দে 12 এপ্রিল রেজভির এক ঘোষণায় বলেন, The day is not far off when the way of Bay of Bengal will be working out the feet of our sovereign. তিনি বলেছিলেন হায়দ্রাবাদের আসফ জাহি পতাকা দিল্লির লাল কেল্লায় উত্তোলন করেন। পরবর্তী সময়ে হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী ছিল লাইক আলী। প্যাটেলের সঙ্গে সাক্ষাৎ করলে প্যাটেল বলেছিলেন ভারত কোনোভাবেই হায়দ্রাবাদের এই ধরনের আচরণ সহ্য করবে না এবং পরিণতিতে চরম পদক্ষেপ নেওয়া হবে। রাজাকার বাহিনীর ভূমিকা। রেজভির নেতৃত্বে রাজাকার বাহিনী হায়দ্রাবাদের অভ্যন্তরে এবং ভারত সীমান্তে মাদ্রাজ, মধ্যপ্রদেশ, মুম্বাই সন্নিহিত অঞ্চলে হিন্দুদের ওপর নির্মম আক্রমণ এবং অত্যাচার চালাতো। রেজভি রাজাকার বাহিনীকে ভারতীয় মুসলিম সমাজের মুক্তিদাতা বলে ঘোষণা করেছে। রেজভি রাজাকার বাহিনীকে ভারতীয় মুসলিম সমাজের মুক্তিদাতা বলে ঘোষণা করেছিল। সন্ত্রাস সৃষ্টি, নারী ধর্ষণ, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, এমনকি জীবন্ত মানুষের চোখ টেনে ছিঁড়ে ফেলা ইত্যাদি নানাভাবে রাজাকার বাহিনী অত্যাচার চালাতো। 1948 খ্রিস্টাব্দে 31 মার্চ হায়দ্রাবাদ
অস্ত্র সপ্তাহ ভাষণে তিনি রাজাকারদের এক হাতে কোরআন এবং অন্য হাতে তলোয়ার নিয়ে ইসলামিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য শত্রুদের স্বীকার করার আহ্বান জানায়। ডাকবাহী রেলগাড়ি আক্রমণ 1948 খ্রিস্টাব্দে মার্চ এপ্রিল মাসে হায়দ্রাবাদ ভারত সীমান্তে পরিস্থিতি ভীষণ খারাপ হয়ে ওঠে। সেই সময়ে 1948 খ্রিস্টাব্দের 22শে মে রাজাকার বাহিনীর মদতপুষ্ট জনগণের একটি অংশ হাতে ছুরি, হকি স্টিক এবং লাঠি নিয়ে হায়দ্রাবাদের গোরখপুর স্টেশনে মাদ্রাজ থেকে মুম্বাইগামী একটি ডাকবাহী রেলগাড়ি আক্রমণ করে। ফলে ভারত সরকার সেই বিষয়ে চরম প্রতিক্রিয়া ব্যক্ত করে। এই অবস্থায় 1948 খ্রিস্টাব্দে 21শে জুন মাউন্ট ব্যাটেন হায়দ্রাবাদের সমস্যার সমাধান না করেই ভারত থেকেই চলে যান। অপারেশন পলো 1948 খ্রিস্টাব্দে 13ই সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট মহারাজ রাজেন্দ্র সিংজির নির্দেশে মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী হায়দ্রাবাদে প্রবেশ করেন। 108 ঘণ্টা ব্যাপী ভারতীয় সেনাবাহিনীর কর্মতৎপরতার ফলে 17ই সেপ্টেম্বর রাজাকার বাহিনী ও হায়দ্রাবাদের মেজর জেনারেল সৈয়দ আহমেদ এল প্রদ্যুষ আত্মসমর্পণ করেন। কে? এল প্রদ্যুষ। এবং 18ই সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে নেয়। 19শে সেপ্টেম্বর রেজভিকে গ্রেপ্তার করা হয় এবং রাজাকার বাহিনী ভেঙে দেওয়া হয়। ভারতীয় সেনাবাহিনীর এই কর্মতৎপরতা অপারেশন পলো হায়দ্রাবাদের ভারতভুক্তি 1949 খ্রিস্টাব্দে নিজাম ভারতভুক্তি দলিলে স্বাক্ষর করেন এবং 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি হায়দ্রাবাদ আনুষ্ঠানিকভাবে ভারতভুক্তি হয়। এবং 1952 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের সাধারণ নিজামের মাধ্যমে কংগ্রেসি মন্ত্রিসভা গঠিত হয় এবং নিজামকে সাংবিধানিক প্রধান পদে রাখা হয়। 1956 খ্রিস্টাব্দে পুনর্গঠন আইন অনুসারে হায়দ্রাবাদকে 3টি অংশে বিভক্ত করে নিকটবর্তী অন্ধ্রপ্রদেশ, মুম্বাই এবং মহীশূর রাজ্যের সাথে যুক্ত করে দেওয়া হয়। ওকে, এইভাবে ভারতীয় ইউনিয়নের সঙ্গে পুলিশি পদক্ষেপের মাধ্যমে হায়দ্রাবাদের সংযুক্তি ঘটে। আজকে এই পর্যন্ত ক্লাসে জুনাগড় সম্বন্ধে আলোচনা করব। জুনাগড়ের ভারতভুক্তি।